দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও জানাবো শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট, জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। কর মওকুফ রাষ্ট্র বিনির্মাণে নেতিবাচক প্রভাব ফেলে, এই মানসিকতা থেকে সরে আসা প্রয়োজন বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে ভ্যাট দিবসের সেমিনারে কথা বলেন তিনি। আমাদের সাথে টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাত বহু শিশুকে লালন করছি এখন, মানে ট্যাক্স শেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? একের পর এক বাড়ানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ ব্যয়। ব্যবহার করা হয়েছে নিম্নমানের মালামাল। নির্বাচনী ঢাকঢোল পেটাতে গত বছরের অক্টোবরে উদ্বোধন করা হলেও এখনও অনেক কাজ বাকি। অন্তর্বর্তী সরকার বলছে কাজ শেষ করতে আরও 1 বছর সময় লাগবে। শরীফ মাহমুদের ক্যামেরায় আরিফুল ইসলামের প্রতিবেদন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল মেগা প্রকল্পগুলোর মধ্যে যা বেশ আলোচিত। তবে এই প্রকল্প ঘিরে অনিয়ম, দুর্নীতি আর নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ উঠছে। 2023 সালের অক্টোবরে উদ্বোধন করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তবে কাজ শেষ না হওয়ায় এখনও সেবা দিতে পারছে না কর্তৃপক্ষ। আর এদিকে প্রকল্প ব্যয় 7,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 30,000 কোটি টাকায়। 2016 সালে 7,000 কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হলেও ক্রমান্বয়ে সেটি 22,000 কোটি টাকায় দাঁড়ায়। উদ্বোধন হলেও কাজ অসম্পূর্ণ থাকায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না। বাকি কাজ সম্পন্ন করতে মোট ব্যয় দাঁড়াবে 30,000 কোটি টাকায়। একই সময়ে বেঙ্গালুরু ক্যাম্পাগাউড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের কাজ শুরু হয়ে 2022 সালে যাত্রী সেবা চালু হয়েছে। তাদের খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 7,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্পের দুর্নীতি ও অপচয় খতিয়ে দেখার কথা। সেখানে আমাদের থেকে প্রায় 4 ভাগের 1 ভাগ খরচে তারা এটা সম্পন্ন করেছে এবং তারা অলরেডি আমাদের একই সময় কিন্তু দুটো এয়ারপোর্টের কার্যক্রম শুরু হয়েছিল প্রস্তুতির, তারা অলরেডি অপারেশনে চলে গেছে। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে জাপানের নিপ্পন কই এবং কোরিয়ার স্যামসাং এর যৌথ কোম্পানি এডিসি এই প্রকল্পের মূল ঠিকাদার হলেও সব কেনাকাটা হয়েছে বাংলাদেশের আমলাতন্ত্রের হাত ধরে, আর ব্যবহার করা হয়েছে নিম্নমানের মালামাল। আমাদের থার্ড টার্মিনালে আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও নির্মাণের সর্বস্তরে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার স্বাক্ষর সর্বত্র স্পষ্ট। এছাড়া তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার মান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক করতে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব এককভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, বরং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কথাও বলছেন সংশ্লিষ্টরা। অযাচিতভাবে জাপানের কোম্পানিকে এই কাজ দেয় দেশ প্রভূত আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, কেননা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে না হয়ে আনসলিসিটেড অ্যাওয়ার্ড হয়, যে কোনো সময় তারা যে কোনো ফি নির্ধারণ করবে, আর সেই বুঝে চূড়ান্তভাবে যাত্রীকে বহন করতে হবে। বৃহৎ প্রজেক্টের মতো, মেগা প্রজেক্টের মতো এখানে কিন্তু একটা সুযোগ ছিল, তো সেই সুযোগ কতটুকু কি হয়েছে না হয়েছে এটা একটা তদন্ত সাপেক্ষেই এটা বলা যাবে। আমি মনে করি যে এই যে খরচ, এই যে কস্ট বৃদ্ধি পেল কয়েক গুণ, এটার ব্যাপারে একটা সঠিক আমার মনে তদন্ত হওয়া প্রয়োজন। টার্মিনালটি অসম্পূর্ণ থাকায় এখনই চালু করা যাচ্ছে না। সবকিছু ঠিক করে চালু করতে আরও 1 বছর সময় লাগবে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা বিমানের যে সার্ভিস এতদিন পেয়ে আসছি সেটা মনপুত না। একটা কমন অভিযোগ যে আমি টিকিট পাই না, কিন্তু প্লেনে উঠে দেখি যে প্লেন খালি যাচ্ছে। দুর্নীতি না হলে এই খরচটা হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। বেশ কিছু এয়ারলাইন্স কর্মকর্তার দাবি, বিশ্বের যে কোনো দেশের তুলনায় শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চার্জ বেশি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রতিবেদন দেখছিলাম। এবারে সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই থার্ড টার্মিনাল প্রত্যাশা ও চ্যালেঞ্জ এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন। কাজী ওয়াহিদুল আলম রয়েছেন, সাবেক সদস্য পরিচালনা পর্ষদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এটিএম নজরুল ইসলাম, এভিয়েশন বিশেষজ্ঞ। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ার্ডে।
কাজী ওয়াহিদুল আলম এবং এটিএম নজরুল ইসলাম, আমরা স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা থার্ড টার্মিনাল নিয়ে একটি রিপোর্ট দেখছিলাম, আমাদের যে প্রত্যাশার জায়গা সেই মেগা প্রকল্পকে ঘিরে একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়েও অনেকগুলো বিষয় রিপোর্টে উঠে এসেছে। আমরা আজকের সংবাদ বিশ্লেষণে এই সার্বিক বিষয় নিয়ে কথা বলতে চাই। থার্ড টার্মিনালের কে ঘিরে যে প্রত্যাশা এবং চ্যালেঞ্জ এই মেগা প্রকল্পকে ঘিরে। তার আগে আমাদের এই মুহূর্তে ছোট্ট একটু অল্প সময়ের জন্য বাণিজ্য উপদেষ্টা আসলে এই মুহূর্তে কথা বলছেন, আমরা একটু সেখান থেকে ঘুরে আসতে চাই। বাণিজ্য উপদেষ্টা ইআরএফ কার্যালয়ে কথা বলছেন, আমরা সরাসরি একটু সম্প্রচারে যেতে চাই। হ্যালো, মানে তাত্ত্বিকভাবে খুবই সুন্দর একটা প্রকল্প, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টিসিবি বছরে প্রায় 11,500 কোটি টাকার একটা বাজেট, যেখানে 4,000 কোটি টাকার উপরে সরকার ভর্তুকি দিয়ে থাকে, 4,500 কোটি টাকা যদি আমার ভুল না হয়ে থাকে। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে টিসিবির 16টা অফিস আছে, ড্রাইভার দারোয়ান সহ এই 16টা অফিসের সর্বসাকুল্যে কর্মচারী কর্মকর্তা মিলে মাত্র 142 জন, যার বাজেট 11,500 কোটি টাকা। হাস্যকর। এই যে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং এই যে 1 লাখ যে কার্ড দেওয়া হয়েছে, 1 কোটি যে কার্ড দেওয়া হয়েছে এবং এর যে ডিলার সংখ্যক আছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অনিয়ম সমূহগুলোকে আমি চিহ্নিত করতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে আমরা অলরেডি প্রায় 56 বা 57 লক্ষ কার্ডকে আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় 1 কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে আসছি। এবং আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের বেশ কয়েকটা অঞ্চলে গ্রামে পার্সোনালি আমি নিজেই এটাকে ব্যক্তিগতভাবে দেখতে যাব, যারা এটা কার্ড গ্রহণ করেছেন এবং যারা ডিস্ট্রিবিউটর আছেন, এবং এই জিনিসটাকে আমি বিন্যাস করতে চাচ্ছি। আশা করি আগামী 4 সপ্তাহের ভিতরে, 4 থেকে 6 সপ্তাহের ভিতরে আমি এটার মধ্যে একটা স্থিতি নিয়ে আসতে পারবো, যার ফলে যে উপকারভোগী এবং যে রাষ্ট্রীয় অর্থ এই 11,000 কোটি টাকা, এটা যেন ইনসাফের সাথে দেয়। এর ফলে, এবং আমি নিজেও গত সপ্তাহে মালয়েশিয়ায় গিয়েছিলাম, মালয়েশিয়ার যে কমোডিটি মিনিস্টার, যার আন্ডারে তেলও পড়ে, মানে ভোজ্য তেল পড়ে, উনি হি ওয়াজ ভেরি কাইন্ড, যে উনি আমাকে 24 ঘন্টার কম সময়ের মধ্যে আমাকে মিটিং দিয়েছেন, ওনার সাথে আমি কথা বলেছি। আমি চেষ্টা করছি যে সরাসরি টিসিবি যেন স্থানীয় যে যারা মুষ্টিমেয় যে কয়েকজন তেল উৎপাদক বা বিপণনকারী আছেন, তাদেরকে ছাড়াও যেন সরাসরি আমি বিদেশ থেকে তেল কিনতে পারি। প্রচেষ্টা চলছে। আমাদের মালয়েশিয়ান হাইকমিশন খুবই অ্যাক্টিভলি কাজ করছেন। আমাদের মালয়েশিয়ান হাইকমিশন এখন দুটো জিনিস নিয়ে খুব অ্যাক্টিভলি কাজ করছেন। একটা হচ্ছে যে 17। দর্শক, আমরা শুনছিলাম বাণিজ্য উপদেষ্টা কথা বলছিলেন ইআরএফ কার্যালয়ে, আমরা যুক্ত ছিলাম সরাসরি সেখানে। এবারে আলোচনায় ফিরতে চাই। আলোচনায় আজকে আমরা কথা বলছিলাম থার্ড টার্মিনাল প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন, আরও একবার স্বাগত জানাতে চাই কাজী ওয়াহিদুল আলম এবং এটিএম নজরুল ইসলাম। আপনাদের দুজনকেই বিজনেস আওয়ারে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই কাজী ওয়াহিদুল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যে রিপোর্টটিও দেখছিলাম যে আসলে থার্ড টার্মিনালকে ঘিরে একটা বড় প্রত্যাশা রয়েছে মানুষের এই মেগা প্রকল্পকে ঘিরে, কিন্তু একই সাথে দুর্নীতি অপচয়ের বিষয়গুলো উঠেছে। আমরা গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বিষয় নিয়েও আলোচনা করতে চাই। শুরুতে একটু মোটা দাগে আমরা দেখেছি 7,000 কোটি টাকা থেকে যেটি এখন 25,000 কোটিতে দাঁড়িয়েছে এবং যেটি 30,000 কোটি টাকায় চলে যাবে, আরও 1 বছর সময়ও লাগবে। সার্বিকভাবে দুর্নীতি অপচয়ের একটা বড় অভিযোগ উঠেছে এই প্রকল্পকে ঘিরে। মনে করেন কিনা যে অনেক বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই মনে করছেন যে এটি এই দুর্নীতির অপচয়ের বিষয়গুলো আসলে খতিয়ে দেখার সুযোগ রয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পের প্রত্যাশা এবং চ্যালেঞ্জ, বাধাগুলো কি এখন আপনার কাছ থেকে একটু জানতে চাইবো শুরুতে। কাজী ওয়াহিদুল আলম। ধন্যবাদ। আসলে এটা তো একটা বড় চ্যালেঞ্জ, বিকজ আমরা যদি দেখি যে 1 বছর আগে এই এয়ারপোর্টের সফট ওপেনিং করা হয়েছে, কিন্তু এটা আজ 1 বছর পার হয়ে গেছে। যদি এই বছরের মধ্যে এটা চালু করার কথা ছিল, সেটা হয়নি, এবং আগামী 1 বছরেও এটা হবে কিনা সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। সো কাজে প্রথমেই আমরা একটা ধাক্কা খেয়েছি এবং যে আমরা সময় মতো কাজ শেষ করতে পারিনি। যদিও আমরা শুনেছিলাম যে আমরা বিগত সময়ে যে ইভেন করোনাকালীন সময়েও কিন্তু কাজ কোনো সময় থেমে থাকেনি। এই এয়ারপোর্টের যে উন্নয়নের কাজ যেটা,
সেটা সঠিকভাবে কিন্তু করোনাকালীন সময় সর্বক্ষণিক চলেছে। তারপরেও কেন এটা দেরি হলো বা এটা এত দেরি হবে কেন, সেটা অবশ্যই একটা আমার মনে হয় খতিয়ে দেখার ব্যাপার আছে। এবং এইটা যে দেরি হওয়ার কারণে শুধু যে কস্ট বেড়ে যাচ্ছে তা না, কেননা এইটার কিন্তু যে আমাদের একটা জায়গা লোনের এগেনস্টে এই এয়ারপোর্টটা করা হচ্ছে, সেই লোনেরও কিন্তু রিপেমেন্টের সময় এসে গেছে। এই বছরে এই বর্তমান মাস থেকে ডিসেম্বর মাস থেকে কিন্তু এটা রিপেমেন্ট, লোন রিপেমেন্টের কাজ শুরু হওয়ার কথা। সো কাজে আমরা কিন্তু এখনো 1 টাকাও আয় করছি না, বাট কিন্তু আমাদের লোন রিপেমেন্ট শুরু হয়ে যাচ্ছে। সো এইটা আমরা দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক তো আমরা কস্ট এসকেলেশন হচ্ছে, যেটা 7,000 কোটি টাকা ছিল সেটা 22,000 কোটি হয়েছে, সেটা থেকে আবার 30,000 কোটি হওয়ার একটা সম্ভাবনা, সেটা যেমন একটা কয়েক গুণ বেড়ে গেল। দ্বিতীয়ত আমাদের এই লোন রিপেমেন্ট করতে যে দেখা যাবে যে নিজের তহবিল থেকে টাকা নিয়ে লোন রিপেমেন্ট করছি, কিন্তু আমরা এই সুযোগটা থাকা সত্ত্বেও আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারছি না। সো কাজেই আমরা নানাবিধ ভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। সো কাজেই এই জায়গাটা আমরা কিন্তু পৃথিবীর কোথাও দেখিনি যে একটা এয়ারপোর্ট ওপেন হওয়ার পরে আরো 2 বছর 3 বছর বসে থাকতে হয় সেটা অপারেশন শুরু করার জন্য। সো কাজে আমি মনে করি যে এইটা এখন ওই সময় আছে, যত তাড়াতাড়ি সম্ভব এটা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই কাজটা সম্পন্ন করে এটা যত দ্রুত সম্ভব এটাকে কার্যকর করা, এবং তাতে করে অন্তত মানুষের মধ্যে যে আশার সৃষ্টি হয়েছে, মানুষ যে একটা নতুন এয়ারপোর্ট, নতুন টার্মিনাল বিল্ডিং হবে বলে যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা যত তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় ততই আমার মনে হয় মঙ্গল হবে। গাজী ওয়াহিদুল আলম, আমরা আসবো আবারও আপনার কাছে। আমরা একটু এটিএম নজরুল ইসলামের কাছে আসতে চাই। এটিএম নজরুল ইসলাম এভিয়েশন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছেও একই বিষয় আসলে শুরুতেই জানতে চাইবো যে মোটা দাগে এই থার্ড টার্মিনালকে ঘিরে যে আমাদের প্রত্যাশার জায়গা, সেই প্রত্যাশা পূরণে কতটা সফল আসলে হয়েছে মনে করেন? আসসালামু আলাইকুম। দেখুন, ওয়াহিদ ভাইয়ের কথা সূত্রেই বলি যে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট থেকে আমরা অনেক পিছিয়ে আছি। সো আমরা যে প্রত্যাশাটা করে আসছিলাম এই থার্ড টার্মিনালকে ঘিরে সেটা ডিলে হয়ে যাচ্ছে। ডিলে হওয়ার কারণে কিন্তু আমরা যে ক্ষতিগ্রস্ত হব, খরচ যে বেড়ে গেছে সেটা তো আছেই, এছাড়া যে প্রতিনিয়ত যে খরচগুলো, যে আমাদের লোন পেমেন্টের যে সময়টা চলে আসছে, সেখানেও কিন্তু আমরা ব্যর্থ হতে যাচ্ছি। সো এই বিষয়টা কিন্তু আমাদের খুবই দারুণভাবে প্রভাবিত করবে। আর আমরা যে প্রত্যাশা করছি থার্ড টার্মিনালকে নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদেরকে আমরা দেখানো হয়েছে যে আমরা কবে নাগাদ এটা করবো, সফট ওপেনিং হলো। তো এইগুলো কিন্তু আমাদের কাছে এখনো আমার মনে হচ্ছে যে অনেক সুদূর হয়তো, অনেক এটা লং ওয়ে টু গো। তো এই জায়গায় আমরা কিভাবে অ্যাড্রেস করবো সেটা আমাদের দেখার বিষয় আছে। জি নিশ্চয়ই। একই সাথে এই প্রকল্পকে ঘিরে আমরা জানি যে দুর্নীতি অপচয়ের বিষয়গুলো, অভিযোগগুলো উঠেছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বিষয়টা নিয়ে যদি একটু দেখি যে টাকা দিয়েও আসলে সেবা পায় না দেশি বিদেশি এয়ারলাইন্স। সেখানে আমরা দেখেছি যে সেখানে নির্ধারিত ফি পরিশোধ করা হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত সেবা মিলে না। এই বিষয়টা নিয়ে আসলে কিভাবে বলবেন যে আমরা দেখেছি যে এককভাবে আসলে এটিকে বিমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, আরও 4টি আন্তর্জাতিক মানের কোম্পানি ছিল, তারা টেন্ডারে অংশ নিয়েছে। সার্বিকভাবে সেই জায়গাটি নিয়ে আপনার একটু মূল্যায়ন জানতে চাই। দেখুন, পৃথিবীর বহু দেশে এককভাবে আছে, যৌথভাবে আছে। আমাদের বিষয়টা হচ্ছে যে বিমানের সার্ভিস স্ট্যান্ডার্ডটা। আপনি যদি দেখে থাকেন যে আপনি যে সেমিনারের কথাটা বললেন, সেই সেমিনারও কিন্তু আমরা দেখেছি যে সবগুলো বিদেশি এয়ারলাইন্স অভিযোগ করেছে বিমানের সার্ভিসের ব্যাপারে। এমনকি যে লাস্টে একটা পরিসংখ্যান হয়েছিল সেখানে 93% মতামত হচ্ছে বিমানের সার্ভিস ভালো নয়। তো এই অবস্থার প্রেক্ষিতে আমরা যে চিঠিটা দেখলাম যে প্রধান উপদেষ্টা অফিস থেকে এসছে, সেখানেও কিন্তু একটা শঙ্কার কথা আছে যে ইফ বিমান ফেলস, তার মানে তারা শঙ্কায় আছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বা আমাদের কথা হচ্ছে যে যেখানে আমাদের শঙ্কাই আছে সেখানে আমি রিস্ক কেন নেব? কারণ এই যে থার্ড টার্মিনাল করা হয়েছে এর পিছনে একটা বিরাট কারণ যে আমার যে এক্সিস্টিং এয়ারলাইন্স গুলো আছে, আমরা কিন্তু শুধুমাত্র সেগুলিকে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু থার্ড টার্মিনাল করি নাই। আমাদের ধারণা বা আমাদের আশা যে এখানে আরো নতুন নতুন এয়ারলাইন্স আসবে, যে এয়ারলাইন্স গুলো বাংলাদেশে আসে না সেই এয়ারলাইন্স গুলো আসবে, এবং এখানে একটা ভালো গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি আসবে, একটা ম্যানেজমেন্ট ভালো আসবে। তো সেইটা যদি আমরা ব্যর্থ হই তাহলে যে অবস্থাটা হবে, যে এয়ারলাইন্স গুলো আসার কথা ছিল সেই এয়ারলাইন্স গুলো এখানে আসতে চাবে না।
একটাই নতুন এয়ারলাইন্স এখানে আসার জন্য সবকিছু করেছে। তারা অভিযোগ যে বিমানের সাথে শুধুমাত্র সাইনিং করার জন্য তাদের প্রায় 4 থেকে 6 মাস সময় লেগেছে। তো এই যদি অবস্থা হয় তো বিদেশি এয়ারলাইন্স এখানে আসবে বলে আমার মনে হয় না। তো এটা যদি ডিক্লাইন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুবই একটা অসুবিধায় পড়ে যাবো, যে আমরা যে আশাবাদ করতেছি সেটা হবে না। তো আমি মনে করি এইখানে যেহেতু বিমান গত 50 বছরে যেটা পারেনি, আগামী 2 মাসে বা 2 বছরে পেরে যাবে, এরকম কোনো মানে কোনো চেরাগ আমরা দেখতে পাচ্ছি না। তো এই অবস্থা আমরা কিভাবে উত্তরণ করব, এই 2 বছরে এই রিস্ক আমরা কেন নিলাম, এটা থেকে আমি বুঝতে পারছি না। তবে আমি মনে করি এটা আমাদের জন্য ভালো হবে না। তবে এটা আমি বলবো যে বিমান যদি ভালো করে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। বিমান যদি খারাপ করে আমাদের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। কারণ বিমান কিন্তু একটা দেশের আপনার ব্র্যান্ডিং ইমেজটা বাড়াতে পারে, আবার ধ্বংস করতে পারে। সো বিমান কি করবে আগে 2 বছরে, এটা আমার দেখার বিষয় আছে। তবে আমি আশঙ্কায় আছি। যে একটু বলবেন কিনা যে শুধুমাত্র যাত্রী সেবার ক্ষেত্রে নয়, আমরা দেখেছি যে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর পাশাপাশি কার্গো সেবার ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের ক্ষতির একটা সম্ভাবনা বা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থেকে যায়। সেটা নিয়ে যদি একটু বলতেন। আমরা দেখেছি যে যেটি বলছিলেন গত 50 বছরে আসলে বিমান পারেনি। ঠিক কার্গো ব্যাপারে একই কথাই, সেম। আমরা সেটাও দেখলাম যে আমাদের দেশ থেকে অনেক পণ্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিয়ে ভারত থেকে সেটি পাঠানো হচ্ছে। জি, তো এইটা তো মানে কোনোভাবে কাম্য নয়। কেন আমরা পারছি না, কেন আমরা পারবো না, এই জিনিসগুলো থেকে আমাদের উত্তরণ হতেই হবে। কারণ কার্গো বলেন আর আপনি প্যাসেঞ্জারে বলেন, দুটোই যখন বিমানের দায়িত্বে, তাদের 2 জায়গাতেই তাদেরকে রিফর্ম করতে হবে, তাদেরকে বেরিয়ে আসতে হবে তাদের পুরনো ধ্যান ধারণা থেকে। আমি কিভাবে বিমান করবে আমরা এখন পর্যন্ত তার কোনো আপনার ইঙ্গিত দেখতে পাচ্ছি না। কারণ বিমান কিভাবে ট্রেন আপ করবে, তাদেরকে কাদেরকে দিয়ে করবে, এই জিনিসগুলো কিন্তু বিমানকে স্পষ্ট করতে হবে। জি, অনেক ধন্যবাদ এটিএম নজরুল ইসলাম। আমরা আসবো আপনার কাছে আবার। আমরা কাজী ওয়াহিদুল আলম আপনার কাছে আরেকবার আসতে চাই। একজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক সদস্য, পরিচালনা পর্ষদে আপনি ছিলেন। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকা সত্ত্বেও একচেটিয়াভাবে আসলে বিমানের এই কার্যক্রম, এটিকে আসলে কিভাবে দেখবেন? আমরা জানি যে এখানে আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের সুযোগ ছিল, বিশেষ করে 4টি কোম্পানির নাম এসেছে। এই বিষয়টি নিয়ে যদি বলতেন। না, আসলে বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং করছে প্রথম থেকে, শুরু থেকে বিমান এককভাবে এই গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ করে আসছে এবং প্রথম থেকেই কিন্তু এটার ব্যাপারে বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে। এমনকি রাষ্ট্রপ্রধানের কাছ থেকেও কিন্তু এই অভিযোগ এসেছে সার্ভিসের ব্যাপারে, এবং যাত্রী সাধারণের কাছ থেকে তো আমরা অহরহ কমপ্লেন পেয়ে থাকি। তো এই ধরনের একটা সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু এককভাবে যদি একচেটিয়া সার্ভিস প্রদানের করতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই সার্ভিস কখনো উন্নতি হবে না। সবসময় কিন্তু একটা কম্পিটিশন থাকা দরকার। যে কোনো সেবামূলক কাজে কম্পিটিশন যদি না থাকে তাহলে কিন্তু সেবার মান কখনো উন্নত হবে না। তো আমি মনে করি যে ঠিক আছে, বিমান আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা, তাদের যে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা আছে সেটাকে তারা অবশ্যই বাড়াতে হবে, তাদেরকে কম্পিটিশনে টিকতে হবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা তাদেরকে প্রদান করতে হবে। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। সাথে সাথে যদি আরো একটা বা দুটো যদি গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট আমাদের এখানে কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু উভয়ের মধ্যে একটা কম্পিটিশনের ভাব সৃষ্টি হবে এবং বিমানও তখন চেষ্টা করবে তাদের গ্রাউন্ড হ্যান্ডলিং এর মান বাড়িয়ে বিদেশি এয়ারলাইন গুলোকে আকৃষ্ট করতে, এবং অন্য যে কোনো একটা বা দুটো যদি গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট থাকে তারাও কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে থাকবে। উভয় কম্পিটিশন করবে এবং কম্পিটিশনের পরে যাত্রী সাধারণ উপকৃত হবে, যাত্রীরা ভালো সেবা পাবে। সো কাজে যাত্রীদের তারা কিন্তু এই গ্রাউন্ড হ্যান্ডলিং বলেন বা যে কোনো এয়ারপোর্ট সার্ভিস তারা নিচ্ছে, প্রত্যেকটার জন্য কিন্তু তারা পয়সা দিয়ে তারা সার্ভিস কিনছে। তো আমি যখন পয়সা দিয়ে সার্ভিস কিনছি তখন সার্ভিসটা তো আমাকে পেতে হবে। সার্ভিস যদি না পাই তাহলে আমরা কেন পয়সা দিচ্ছি, এয়ারলাইনকে কেন পয়সা দিচ্ছি বা এয়ারপোর্ট সার্ভিসের জন্য পয়সা দিচ্ছি, নানাভাবে আমরা আমাদেরকে এই পয়সাটা কিন্তু এয়ারলাইন যদিও পেমেন্ট করে কিন্তু যাত্রীরা এটা পরিশোধ করে। সো যাত্রীদের কথা বিবেচনা করেই কিন্তু আমার মনে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস উন্নীত করা দরকার, এবং এইটা করতে গেলে এটার কোনো বিকল্প নেই। ঠিক আছে, আমি কখনোই বলিনি যে বিমানকে বাদ দিয়ে অন্য আরেকজনকে আনা হোক। বিমান থাকবে, অবশ্যই তারা সার্ভিস প্রদান করবে, বিকজ তাদের নিজস্ব ফ্লিট আছে, সেগুলোকেও তাদেরকে হ্যান্ডেল করতে হবে। সাথে সাথে বিদেশি এয়ারলাইন গুলোকেও সেবা প্রদান করতে হবে। সেই সেবা প্রদানের ক্ষেত্রে সেবা প্রদানের মানসিকতা তাদেরকে আরো উন্নত করতে হবে এবং
দেশি বিদেশি এয়ারলাইনগুলো যাতে সেবা পেতে পারে সেভাবে তাদেরকে আরো সচেষ্ট হতে হবে। জি নিশ্চয়ই, কেননা আমরা জানি যে এই বিমানের সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে আসলে অভিযোগ রয়েছে, আলোচনা সমালোচনা রয়েছে। কাজী ওয়াহিদুল আলম, এখন মনে করেন কিনা যে গ্রাউন্ড হ্যান্ডেলিং, কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আমরা যদি সেবার মান বাড়াতে চাই, সেক্ষেত্রে একচেটিয়া বিমানের পাশাপাশি অন্য কোম্পানিগুলো এখনও সুযোগ রয়েছে সেটিকে নিয়ে আসবার চাইলে? অবশ্যই সুযোগ আছে, সুযোগ তো কখনোই চলে যায়নি আমাদের হাত থেকে। বিমান করতে থাকবে, বাট আমরা কিন্তু এটা দুভাবে হতে পারে। একটা, আমরা বিদেশি কোনো কোম্পানি কেনে বিমানের সাথে জয়েন্ট ভেঞ্চার করা যেতে পারে, বিমানের থাকতে পারে 50% শেয়ার থাকতে পারে, এবং বাইরের বিদেশি কোম্পানি তাদের শেয়ার থাকতে পারে। সেভাবে যৌথ ব্যবসা হতে পারে, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হতে পারে, অথবা আলাদা কোম্পানি হতে পারে। এবং সেই ক্ষেত্রে বিদেশি কোম্পানি যারা আসবে তারা তো ডেফিনেটলি তার একটা হিউজ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, বিকজ গ্রাউন্ড হ্যান্ডলিং কিন্তু ইনভেস্টমেন্টটা কি অত্যন্ত ইন্টেন্সিভ হতে হবে। কিন্তু এখানে আমাদের যেহেতু বিমান একটা সত্যিকার অর্থে একটা সরকারি প্রতিষ্ঠান, তার পক্ষে অনেক কিছুই করা, তাদের জনবলের সংখ্যার সমস্যা আছে, তাদের ইকুইপমেন্টের যে সমস্যা আছে, তাদের যে ধরনের ইকুইপমেন্ট দরকার বা যে ধরনের ফান্ডিং দরকার, সেই ফান্ডিংটা তারা সরকারের কাছ থেকে না পেলে তারা সেটা করতে পারে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে বিমান ইচ্ছা থাকা সত্ত্বেও তারা সার্ভিস প্রদান করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে এই সার্ভিস প্রদানের ক্ষেত্রে বিমানকে সুযোগ সৃষ্টি করতে হবে, সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে তো বিমান করতে পারবে। তো সেই সুযোগ কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান হওয়ার কারণে সেই সুযোগটা অনেকখানি ব্যাহত হয় বিমানের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা যদি একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হয়, যদি বিদেশি একটা কোম্পানি এসে বিমানের সাথে হাত দেয়, সেই ক্ষেত্রে সেবার মান বাড়তে পারে। বা সাথে সাথে যদি এটাকে আরেকটা প্যারালাল আরেকটা অর্গানাইজেশন বা একটা দুটো গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি আমরা যদি দেখি, আমাদের পার্শ্ববর্তী সবকটি দেশেই কিন্তু একাধিক গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি কাজ করে, এবং তাতে করে তাদের সেবার মান অনেক গুণ আমাদের থেকে বেশি হচ্ছে। তো কাজেই আমরা বিমানকে সবসময় গুরুত্ব দিতে চাই, যেহেতু একটা ন্যাশনাল প্রতিষ্ঠান, বিমানকে রেখেই আমরা কাজ করতে চাই। বাট সেটা শুধুমাত্র বিমানকে একচ্ছত্র আধিপত্য দেওয়াটা আমি মনে করি না সমীচীন হবে। জি, অনেক ধন্যবাদ কাজী ওয়াহিদ। আমরা এটিএম নজরুল ইসলাম, আপনার কাছে একই বিষয় জানতে চাই, যদি এটি এককভাবে বিমান না করে অন্য কোম্পানিগুলো করে, সেক্ষেত্রে কি আমাদের সেবার মান এবং আর্থিকভাবে আরও বেশি লাভবান হওয়ার সুযোগ আছে বলে মনে করেন কিনা? জি, যেটা ওয়াহিদ ভাই বলছেন আমিও সেটাই একমত, যে বিমান যেটা করুক, কিন্তু বিমানের যে এখন স্ট্রাকচার, দেখুন পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন, সরকার ব্যাক থাকতে পারে, অর্থায়নে সরকার থাকতেই পারেন, কিন্তু ম্যানেজমেন্টটা প্রফেশনাল হওয়া উচিত। সেটা হয়নি বলেই বিমান আজকে দ্বন্দ্বদশা। তো বিমান যদি চায়, বিমান একটা অন্য একটা কোম্পানির সাথে যৌথভাবে একটা করতে পারে, অথবা আরেকটা কোম্পানিকে আসতে পারে, যেখানে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা যদি হয়, আপনি দেখবেন যে বিমান বাধ্য হবে তার সেবার মানটা বাড়ানো। তবে আমি মনে করি বিমানের এই যে গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিকে একটা আলাদা কোম্পানি করে দিক, যেটা বিমানের সাবসিডিয়ারি হিসেবে থাকতে পারে, সো দ্যাট তারা তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তারা নিজেরা দায়িত্ববান হবে, এবং সেখানে তারা কোনো ইনভেস্টার নিতে পারে, দেশি ইনভেস্টার হোক বা বিদেশি ইনভেস্টার হোক, নিয়ে বিমানকে একটা রিস্ট্রাকচারিং করা যেতে পারে। আর বিদেশ থেকে আরেকটা কোম্পানি যদি আসে, তাহলে এখানে সুন্দর একটা প্রতিযোগিতা হবে, এবং প্রতিযোগিতায় আমরা দেখতে পাবো হয়তো আগামীতে একটা ভালো একটা রেজাল্ট আমরা পেতে পারি। কিন্তু এই স্ট্রাকচারের ভিতরে রেখে, বর্তমান স্ট্রাকচারের ভিতরে রেখে আপনি বিমানকে দিয়ে ভালো কিছু আশা করা সম্ভবত খুব আমার আশাবাদ নই আমি। জি, এটিএম নজরুল ইসলাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শেষ মন্তব্য নিতে চাই। সব মিলিয়ে মোটা দাগে আমরা এই থার্ড টার্মিনাল ঘিরে যে প্রত্যাশা চ্যালেঞ্জের কথা বলছিলাম, এটিকে এই সেবা যেন অর্থাৎ আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং আধুনিক সেবা, সেই বিষয়টি নিশ্চিত করতে আমাদের আসলে যদি চিন্তা এবং কর্মপরিকল্পনা কী হওয়া উচিত, সে বিষয় নিয়ে আপনার মন্তব্য বলতেন। দেখুন, আমরা যে থার্ড টার্মিনাল বলছি সেটা কিন্তু আলাদা কিছু না, এখানে আরো দুটো টার্মিনাল আছে। আমরা যদি থার্ড টার্মিনাল ঘিরে নতুন আরো বেশি এয়ারলাইন্স আসার কথা বলছি, তা নাহলে আমাদের রেভিনিউ বাড়বে না, টোটাল ম্যাক্রো রেভিনিউ আমাদের বাড়বে না। তো যদি না বাড়ে, আমাদের কিন্তু বৃদ্ধি আরো বেশি এয়ারলাইন্স এখানে ইনভাইট করতে হবে, এবং সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এবং এটা করতে গেলে আমাদের যে সেবার মানটা অবশ্যই বাড়াতে হবে, প্লাস আমাদের রানওয়ে ক্যাপাসিটি বাড়াতে হবে। রানওয়ে ক্যাপাসিটি কিন্তু খুবই খারাপ, কারণ ওই রানওয়ে ক্যাপাসিটিতে যদি আমরা কিন্তু বেশি বিদেশি এয়ারলাইন্স আনতে পারবো না। সো ওইটার দিকে তাকাতে হবে, কারণ এটা যে প্রত্যাশা হচ্ছে আমি আরো বেশি রেভিনিউ আর্ন করবো থ্রু দিস থার্ড টার্মিনাল,
এটা করতে হলে আমাকে প্যাসেঞ্জার বেশি আনতে হবে। প্যাসেঞ্জার বেশি আনা মানে আমি বেশি এয়ারলাইন্সকে আনতে হবে। তো বেশি এয়ারলাইন্স আনার জন্য আমাদের রানের ক্যাপাসিটি সেটাও কিন্তু নাই। অর্থাৎ বিমানের আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিংটাকে ভালো করতে হবে, পাশাপাশি রানের ক্যাপাসিটিকে আমাদেরকে বাড়াতে হবে। সেই জন্য আমাদের কাজ করে যেতে হবে। এটা না হলে আমরা কিন্তু প্রত্যাশা অনুযায়ী রেভিনিউ পাবো না এবং আলটিমেটলি এটা আমাদের গলার কাটা হয়ে যাবে। জি, নিশ্চয়ই একেবারে সুনির্দিষ্ট করে বিষয়গুলো বললেন। অনেক ধন্যবাদ এটিএম নজরুল ইসলাম। আমরা একই বিষয়ে কাজী ওয়াহিদ আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই। সব মিলিয়ে এই যে সক্ষমতা বাড়ানো, এই যে আধুনিকায়নের কথা বললেন এটিএম নজরুল ইসলাম, আপনার কাছেও একই বিষয় আসলে জানতে চাইবো। আমরা থার্ড টার্মিনালের সেবাকে কিভাবে আধুনিকায়ন এবং যুগোপযোগী করতে পারি, একই সঙ্গে এটি যেন কার্গো সেবার ক্ষেত্রে, যাত্রী সেবার ক্ষেত্রে একটি আধুনিক মানসম্পন্ন সেবা আসলে আমরা নিশ্চিত করতে পারি, সেই বিষয়ে আমাদের আসলে কি ভাবনার সুযোগ রয়েছে? আসলে দেখেন, থার্ড টার্মিনাল বলতে তো আমরা একটা সুদৃশ্য ইমারত বুঝছি আর কি। এটা একটা সুন্দর একটা ইমারত করা হয়েছে, এবং কিন্তু এই ইমারত তো আর সার্ভিস দিবে না। সার্ভিস দিবে তো ম্যান বিহাইন্ড দি এই ইমারত, এই বিল্ডিং এর পিছনে যারা কাজ করবে। তো সেবার মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমাদের মধ্যে কিন্তু সেবার মানসিকতার অভাব আছে। তো এই মানসিকতা যদি আমরা সৃষ্টি না করতে পারি, সেবা প্রদানের যে মানসিকতা, এখনো কিন্তু আমরা বিভিন্ন সময় শুনছি, এই যে এখন বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেও কিন্তু এই সেবার ব্যাপারেই কিন্তু সরকার জোর দিচ্ছে যে তাদের বিদেশে আমাদের যারা প্রবাসী যারা আছে তাদেরকে স্যার বলতে হবে, বা তাদেরকে সম্বোধন করতে হবে, তাদেরকে প্রপারলি ট্রিট করতে হবে। এই জায়গাগুলো কিন্তু উন্নতি করতে হবে। শুধুমাত্র বিল্ডিং করলে আমরা কিন্তু সেবার মানকে কখনো উন্নত করতে পারবো না। আমাদের যারা এয়ারপোর্টে কাজ করছে তাদের মধ্যে সেবার মানসিকতা তৈরি করতে হবে। সেবার মানসিকতা করতে হবে, তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে, তাদেরকে ওখানে পার্মানেন্ট স্টাফ হিসেবে। এখন আমরা দেখি কি এয়ারপোর্টে খুব বেশি আমরা যদি চিন্তা করি তাহলে ওখানে 26টা বিভিন্ন এজেন্সি কাজ করে, এবং এই প্রত্যেকটা এজেন্সি কিন্তু তাদের নিজস্ব কর্মী বাহিনী আছে, এবং তারা আসে আর যায় আর কি। কেউ 3 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর থাকে। এখানে কিন্তু পার্মানেন্ট কোনো স্টাফ নাই কিন্তু এয়ারপোর্টের জন্য। তো এবং যতক্ষণ পর্যন্ত আমরা যে একটা সাস্টেনেবল ওয়ার্কফোর্স তৈরি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সার্ভিস এনশিওর করতে পারবো না। সো কাজে আমাদেরকে একটা সাস্টেনেবল ওয়ার্কফোর্স ডেভেলপ করতে হবে এয়ারপোর্টের জন্য। সেখানে যেসব এজেন্সি কাজ করে তাদেরকে এটা নিয়ে আরো চিন্তা করতে হবে, এবং তাদেরকে সেবা প্রদানের মানসিকতা তাদের মধ্যে সৃষ্টি করতে হবে। তবেই কিন্তু এই থার্ড টার্মিনালের সুফল আমরা পাবো। আদারওয়াইজ এটা আমাদের কোনো কাজে আসবে না। জি, অসংখ্য ধন্যবাদ জানাই কাজী ওয়াহিদুল আলম এবং এটিএম নজরুল ইসলাম, আপনাদের দুজনকেই আমাদের এই আলোচনায় আজকে সময় দিয়েছেন। আমরা আশা করব থার্ড টার্মিনালের এই যে প্রত্যাশা চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করলাম, এবং গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে আপনারা যেটি বলছিলেন যে বিশ্বের কোথাও আসলে এটি এককভাবে কোনো সংস্থা বা এককভাবে কোনো প্রতিষ্ঠান করে না, সেখানে আসলে সেবার মান নিশ্চিত করবার ক্ষেত্রেই আসলে প্রতিযোগিতামূলক করে রাখা হয়, যেটি বাংলাদেশের ক্ষেত্রে একটি বিরল ঘটনাই বলা যায়। আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম থার্ড টার্মিনাল প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে। আমরা সেখানে কথা বলছিলাম গ্রাউন্ড হ্যান্ডলিং সহ সেবার মান, বাংলাদেশ বিমানের যে সেবার আধুনিকায়ন, সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত ছিলেন। বিজনেস আওয়ার্ডে একটা বিরতি নেবার সময় হলো। বিরতি থেকে ফিরব অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত বিজনেস আওয়ার্ডে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আজকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি যদি আমরা একটু দেখে নেই, সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারা আজকে রয়েছে বাজারে। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 11 পয়েন্ট এখন পর্যন্ত বেড়ে অবস্থান করছে 5178 পয়েন্টে। অন্যদিকে সরিয়া সূচক সেটিও 2 পয়েন্ট 2.74 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1156 পয়েন্টে। আর বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএস30 সেটিও 2.65 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1906 পয়েন্টে। তবে লেনদেনে আজকে এখনও পর্যন্ত খরা রয়েছে, অর্থাৎ ভাটা রয়েছে। 257 কোটি টাকার কিছু বেশি লেনদেন এখন পর্যন্ত বেলা 1:30 নাগাদ আমরা দেখতে পাচ্ছি হয়েছে। এখন পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে দাম বাড়ার সংখ্যাটা বেশি। আমরা দেখছি যে 220টির দর এখন পর্যন্ত বেড়েছে, 100টির দর কমেছে, এবং 84টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর কিন্তু অপরিবর্তিত রয়েছে। এই ছিল মোটা দাগে আসলে পুঁজিবাজার পরিস্থিতি, অর্থাৎ সূচক বাড়লেও আজকে কিন্তু লেনদেন
তেমন একটা গতি নেই। এবার আমরা মুদ্রাবাজার পরিস্থিতি দেখে নেব। প্রধান মুদ্রার বিনিময় মূল্য জানাবো আপনাদেরকে সোনালী ব্যাংকের সূত্র ধরে। আজকের যদি শুরুতে দেখি মার্কিন ডলার আমরা আনুষ্ঠানিক দর নির্ধারণ করার পর থেকেই কিন্তু গেল কয়েক মাস ধরে 119 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করা হচ্ছে। খোলা বাজারে সেটি সামান্য একটু বেশি। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ডের দাম অনেক বেড়েছে। আমরা দেখছি যে চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সা বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল রয়েছে 32 টাকায় কিনে 32 টাকা 70 পয়সায় বিক্রি করা হচ্ছে। অন্যদিকে ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 42 পয়সা 43 পয়সায় বিক্রি করা হচ্ছে। স্বর্ণের দাম আমরা দেখে নেব। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ সেটি এখন ভরি প্রতি দাম 1,38,000 টাকার কিছু বেশি। 21 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,32,000 টাকা ভরি। অন্যদিকে 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,13,000 টাকা ভরি। সনাতন স্বর্ণের দাম পড়বে 92,939 টাকা ভরি। পাশে গ্রাম প্রতি দাম দেখানো আছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে নিয়মিত হালনাগাদ করে থাকেন। স্বর্ণের পর আমরা রূপার দাম দেখে নিব। রূপার বাজার 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপা আমরা দেখছি যে যেটি 2200 টাকা ছিল সেটি এখন 2500 টাকার কিছু বেশি। ভরি প্রতি সামান্য কিছুটা বেড়েছে। 21 ক্যারেটের যে রূপা রয়েছে সেটি 2449 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 2100 টাকা। সনাতন রূপার দাম পড়বে 1586 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নেবার সময় হলো। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রমজানে পণ্য সংকট ঠেকাতে আগেভাগে চট্টগ্রাম বন্দর দিয়ে ভোগ্যপণ্য আমদানি চলছে। তাই দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে বেড়েছে সব ধরনের পণ্যের সরবরাহ। ছোলা ডালের দাম কিছুটা কমলেও এলাচ জিরা সহ সব ধরনের মশলার দাম পাইকারিতে বেড়েছে কেজিতে 200 থেকে 700 টাকা পর্যন্ত। খুচরাতে সংকটের অজুহাতে 1 কেজি এলাচের দাম 4000-এর নিচে মিলছে না। মানভেদে 5 থেকে 6000 টাকাও বিক্রি হচ্ছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। কয়েক মাস পর পবিত্র রমজান মাস শুরু, তাই এখন থেকেই দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। চট্টগ্রাম বন্দর দিয়ে নিত্য পণ্য আমদানি বেড়েছে গেল কয়েক মাসের তুলনায় 3 গুণ বেশি। সবচেয়ে বেশি আমদানি হচ্ছে মশলা জাতীয় পণ্য। চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছে, যেভাবে পণ্য আমদানি বেড়েছে তাতে রমজানে পণ্যের কোনো সংকট থাকবে না। এখন আমাদের আমদানি পরিমাণ বাড়ছে এবং রমজানের আগে আমাদের সেটা অব্যাহত থাকবে। আমাদের আইপি দেওয়া আছে যেহেতু, সুতরাং আশা করি যে কোনো ধরনের সংকট হওয়ার সম্ভাবনা নাই। খাতুনগঞ্জে পাইকারিতে ছোলা ডালের সরবরাহ বাড়ায় কমেছে দাম। 107 থেকে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে অস্ট্রেলিয়ার ভালো মানের ছোলা। কমেছে সব ধরনের ডালের দামও। আমদানি প্রচুর, সামনে আরো মাল আসবে। রমজান উপলক্ষে আরো প্রচুর মাল আসার সম্ভাবনা আছে। বাজারটা আরো কমে যাবে, বর্তমান যে বাজার আছে তার থেকে অনেক কমবে। এই দিকে মশলাজাত পণ্যের কোনো সংকট নেই, তবু এলাচের দাম 1 সপ্তাহের ব্যবধানে বেড়েছে 700 টাকা পর্যন্ত। সর্বনিম্ন এলাচ বিক্রি হচ্ছে 2900 টাকা কেজি। ভালো মানের এলাচের দাম আরো অনেক বেশি। বেড়েছে জিরা, দারুচিনি সহ অন্যান্য মশলার দাম। গত সপ্তাহের দিকেও ছিল 3400-3300 টাকা, সেটা এখন বেড়ে গিয়ে হয়েছে 3900 টাকা এবং সর্বোচ্চ এলাচি 4800 পর্যন্ত বিক্রি হচ্ছে। তাছাড়া মরিচের দামটা কমছে তুলনামূলক, মরিচ এখন 290 টাকা বিক্রি হচ্ছে। আর হচ্ছে দারচিনিটা 20 টাকা বাড়ছে, 400 টাকা ছিল, এখন 420 টাকা চলতেছে। তবে নিত্যপণ্যের বাজার সহনশীল রাখতে বাজারে পণ্য সরবরাহ বাড়ানোর পাশাপাশি তদারকি রাখার পরামর্শ ক্যাবের। ব্যবস্থাগুলিকে যদি সমন্বিত আকারে করা যায় এবং এফেক্টিভলি ইউজ করা যায় তাহলে অবশ্যই এটা আমাদের আগামী রমজানে একটা বড় ধরনের ভূমিকা পালন করবে। রমজানে নিত্যপণ্য নিয়ে যেন কেউ কারসাজি করতে না পারে সেদিকে নজর রাখার আহ্বান ক্রেতাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নির্বাচিত সরকারই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে উদ্ধার করতে পারে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল আউয়াল মিন্টু। রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে গতকাল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ নেই উল্লেখ করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই। বলেন, সরকারের উচ্চমূল্যের বৈদেশিক ঋণ পরিশোধ অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে, ফলে তারা দেশীয় ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন।
কিন্তু এখনো তো নির্বাচিত সরকার নাই, তাহলে দায়বদ্ধতা কোত্থেকে আসবে? যদি জনগণের কাছে দায়বদ্ধতা না থাকে, তাহলে ওনারা যদি কোনো একটা অন্যায় কাজও করে, ওনারা যদি একটা সঠিক কাজ নাও করে, তাহলে কিভাবে তাদেরকে জবাব দিয়ে যাওয়ার সম্মুখীন আমরা করব? জনগণের কাছে দায়বদ্ধতার একটা মাত্র উপায়, সেটা হলো যদি আমরা একটা নির্বাচিত সরকার আমরা পাই। বিদেশি ঋণের দেনা পরিশোধের সক্ষমতা এখন বাংলাদেশের নেই, তাই নতুন করে ঋণের শর্ত ও সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই মুহূর্তে বাংলাদেশ ডিফ্যাক্টো ডিফল্টার হয়ে গেছে, যে এখন সময় হয়েছে আরেকবার পুনরায় বাস্তবতার ভিত্তিতে আমাদের টেকসই ঋণ নেওয়ার পরিস্থিতি হয়েছে কি আছে কি নাই, যদি না থাকে সরকারের সম্ভবত প্রয়োজন আরেকটা নেগোসিয়েশন শুরু করা আমাদের যারা আমাদের ঋণ দিয়েছেন তাদের সাথে। যেই টাকা নিয়ে যে প্রকল্প হয়েছে সেই প্রকল্প তো শেষ হয়নি, বা শেষ হলেও সেটা আয় দিচ্ছে না, অথচ গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেছে, টাকার কিস্তি দেওয়ার সময় হয়ে গেছে। তাহলে কিস্তি দেওয়ার সময়টা কি যতক্ষণ পর্যন্ত প্রকল্প চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমরা ঠেকাতে পারবো কিনা? দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া বাজারে একাধিক আধিপত্য বিস্তার রোধের আইন লঙ্ঘন করেছে, এমন অভিযোগে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিটির বিরুদ্ধে তদন্তে নেমেছে চীন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার চীনের বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন এক বিবৃতিতে এই তদন্তের ঘোষণা দেয়। তবে কিভাবে এনভিডিয়া চীনের প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে সেটি বিস্তারিত জানাননি কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।